সারা বিশ্ব অবাক হয়ে বলছে শাহবাজ বাংলাদেশের ছাত্র জনতা। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন দেশ গড়ার প্রত্যয়। শপথ নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের 13 উপদেষ্টা। পাঠ করান রাষ্ট্রপতি, বাকি 3 জন নেবেন পরে। স্বৈরশাসক হাসিনার অবসানে রচিত হয় নতুন স্বপ্নের প্রেক্ষাপট। দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীন হয় বাংলাদেশ। আইজিপির নির্দেশে থানায় ফিরেছেন পুলিশ সদস্যরা। কর্মস্থলে যোগ দিয়েছেন অনেকেই। নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কা। এবং শিক্ষার্থীদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে কর্মকর্তাদের বললেন ভোক্তার মহাপরিচালক। বাজার নিয়ে গুজবের কান না দেওয়ার পরামর্শ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত সংবাদ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন যাত্রা শুরু করেছে দেশ, এমন প্রত্যাশা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথের পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে তিনি আরো বলেন, সারা বিশ্ব অবাক হয়ে বলছে শাহবাজ বাংলাদেশের ছাত্র জনতা। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের প্রতিবেদনে। দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথের পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতা সহ মুক্ত মানুষের ভাষণে ডক্টর ইউনূস বলেন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন যাত্রা শুরু করবে দেশ। দেশ গঠনে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেককে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। ভাষণে তিনি ব্যক্ত করেন মানবাধিকার, সুষ্ঠু বিচার ব্যবস্থা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের প্রত্যয়। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে, এটাই আমাদের লক্ষ্য। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ভাষণে ডক্টর ইউনূস বলেন, সারা বিশ্ব অবাক হয়ে বলছে শাহবাজ বাংলাদেশের ছাত্র জনতা। অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন সরকার সবার সরকার, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। শপথ নিল অন্তর্বর্তী সরকার। 17 সদস্যের এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও শপথ নিয়েছেন 13 উপদেষ্টা। ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি বাকি 3 জন। আরো জানাচ্ছেন আহাদ চৌধুরী। স্বৈরাচার সরকারের পতনের পর শপথ নিল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাত 9টার পর বঙ্গভবনে শপথ নেয় নতুন সরকার। শুরুতেই শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শপথ বইতে সই করেন তিনি। এরপর শপথ গ্রহণ করেন 13 উপদেষ্টা। তারা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, আদিলুর রহমান খান, তৌহিদ হোসেন, ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আক্তার, আফম খালিদ হাসান, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন, শারমিন মুর্শিদ, নূরজাহান বেগম, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শপথের পর তারাও শপথ বইয়ে স্বাক্ষর করেন। ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি 3 উপদেষ্টা। তারা হলেন বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক ইজ আজম। বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। 3 বাহিনীর প্রধানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। এর আগে দুপুরে দেশে পা রেখেই আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। ছাত্ররাই দেশের নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, শিক্ষার্থীরাই পারবে দেশকে মনের মতো করে সাজাতে। সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় এখন দ্বিধা দ্বন্দ্ব ভুলে সবাইকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার। হাবিবুর রহমান অভির সহায়তায় আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম। মনে পড়ছে আমাদের জিয়া আবু সাইদের ছবি, বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের নাম মুখে আসতেই কণ্ঠ ভারী হয়ে আসে প্রফেসর ইউনূসের। কেউ ভুলতে পারবে না।
তরুণ প্রজন্মের অনুরোধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে দেশে ফেরেন তিনি। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানায় এই প্রজন্মের অগ্রনায়করা। সঙ্গে ছিলেন 3 বাহিনী প্রধান সহ রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো নোবেল জয়ী ব্যক্তিত্ব রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিচ্ছেন। বিষয়টিকে গুরুত্ব দেয় আন্তর্জাতিক গণমাধ্যমও। বিমানবন্দরে পৌঁছানো মাত্রই একই সঙ্গে লাইভ সম্প্রচার করে আল জাজিরা, বিবিসি ও CNN। মাতৃভূমিতে পা রেখে আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। বলেন, যারা পুনরায় স্বাধীনতা এনে দিলেও তারাই পারবে দেশটাকে নতুন করে সাজাতে। এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে। এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। ছাত্রদের আন্দোলনে নতুন করে শক্তি পেল বাক স্বাধীনতা। দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে সঙ্গে নিয়ে চলার আহ্বান ছিল তার কণ্ঠে। এটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যা কিছু আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। প্রথম কাজ হবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, আর এই কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সরকারের রোষানলে আদালতের বারান্দায় ঘুরতে থাকা ব্যক্তি এখন দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। রক্তক্ষয়ী কোটা আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের পতন হয় স্বৈরাচার হাসিনা সরকারের। এরপর দেশ সংস্কারের ডাক পান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাকে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকারের। আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। শেখ হাসিনা সরকারের এবার রাষ্ট্র সংস্কারের পালা। তাই রাষ্ট্র পরিচালনার জন্য ছাত্র জনতা বেছে নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। 1940 সালের 28 জুন চট্টগ্রাম হাটহাজারী বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর ইউনূস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেন পড়াশোনা। এরপর শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা। 1965 সালে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন তিনি। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত ইউনূস মাফ্রিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। এরপর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন তিনি। যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন সংগ্রহে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠাও করেন তিনি। মুক্তিযুদ্ধের পরে ফিরে আসেন দেশে। নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন ডক্টর ইউনূস। 1976 সালের কথা। গ্রামে গ্রামে ঘুরতেন দরিদ্র মানুষের জন্য কিছু করার জন্য। শুরু করেন নবযুগ তেভাগা খামার। আর স্লোগান ছিল, জমি যার সে পাবে 1 ভাগ, আর যে বীজ সার দেবে সে পাবে 1 ভাগ, আর যে পানি দিবে সে পাবে 1 ভাগ। 1983 সালের অক্টোবরে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। দরিদ্র আর পিছিয়ে পড়া মানুষের জন্য চালু করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম, যার মধ্যে থাকে গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প। 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ ধারণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ডক্টর ইউনূস। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে -2 ফর্মুলায় চেয়েছিলেন দল গঠন করতে, যা তার জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন পক্ষকে ব্যবহার করে দেওয়া হয় মামলা, দেওয়া হয় সাজাও। 2024 সালে হাসিনা সরকার পতনের পর সাজা থেকে মুক্তি দেওয়া হয় ডক্টর ইউনূসকে। সেই সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান করে দায়িত্ব দেওয়া হয় শান্তিতে এই নোবেল জয়ীকে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে অন্তর্বর্তী সরকার। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, ঠিক কখন নাগাদ আনুষ্ঠানিকতা শুরু হতে পারে? স্মৃতিসৌধ ঘিরে জনতার ঢল কেমন চোখে পড়ছে আপনার? তাদের উচ্ছ্বাসের জায়গা থেকে কি বলছে তারা?
ধন্যবাদ আপনাকে ইশিকা। আপনি যেমনটি বলেছিলেন, আপনি জানেন যে গতকাল রাতেই কিন্তু বাংলাদেশে যে এক নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে একটি নতুন যুগের সূচনা হয়েছে। সেইখানের কিন্তু আজকে তারা প্রথম শপথের পর প্রথমেই কিন্তু তারা আজ আসবেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা বীর শহীদরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ এখানে আসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার সাথে আসবেন আরো যে উপদেষ্টারা শপথ নিয়েছেন। আপনি জানেন যে 17 সদস্যের একটি উপদেষ্টা মণ্ডলী ইতিমধ্যে শপথ নিয়েছে 14 জন এবং 3 জন ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি। এই 17 সদস্যের উপদেষ্টা মণ্ডলীর সবাইকে নিয়েই আজকে এখানে আসার কথা রয়েছে। আমরা যতটুকু জেনেছি আমাদেরকে জানানো হয়েছে যে সকাল 10টায় তারা হেলিকপ্টার যোগে এখানে আসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, ইউনূসকে সাথে নিয়ে সকল উপদেষ্টারা আসবেন এখানে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সবার প্রথমে একটি শ্রদ্ধা নিবেদন করবেন জাতির উদ্দেশ্যে, জাতির সূর্য সন্তানদের উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে, এবং তারপর বাকি যে উপদেষ্টারা আছেন তারা আরেকটি শ্রদ্ধা নিবেদন করবেন, এবং তখন পর সাথে থাকবেন প্রধান উপদেষ্টা। এবং এরপর তিনি যেটি করবেন, তিনি যাবেন হচ্ছে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 11টার সময় তিনি সেখানেও শ্রদ্ধা নিবেদন করবেন। এবং এখানে প্রধান উপদেষ্টা আসার উপলক্ষে আপনি দেখতে পাচ্ছেন যে খুব দূর থেকে দেখা যায় যে একটি হেলিকপ্টার কিন্তু আসতেছে স্মৃতিসৌধের পাশ দিয়ে। এই হেলিকপ্টারটি কিছুক্ষণ আগে ওই হেলিকপ্টারে করে একজন সেনা প্রধান এসেছেন বলে আমরা জানতে পেরেছি, এবং এরপর হয়তো আরো মানে এই হেলিকপ্টারে করে হয়তো প্রধান উপদেষ্টা আসতে পারেন, কারণ আমরা জানি যে সকাল 10টায় তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার কিন্তু ঢাকা হেলিকপ্টার যোগেই আসার কথা রয়েছে। এবং আমরা এখন পর্যন্ত এখানে 3 বাহিনীর প্রধানদের উপস্থিতি, এবং আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে উপদেষ্টারা আছেন তারাও কিন্তু ইতোমধ্যে এখানে চলে এসেছেন। অন্যান্য উপদেষ্টাদের মধ্যে এখন প্রধান উপদেষ্টা আছেন। আমরা যদি আপনাদেরকে বাঁ দিকে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন যে আমরা নাইমকে দেখতে পাচ্ছি, আমরা উপদেষ্টা নাইমকে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি হাসান আরিফকে, আমরা দেখতে পাচ্ছি সালেউদ্দিনকে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি রিজওয়ানা হাসানকে। এরা কিন্তু ইতোমধ্যে এসেছেন। এখন যে হেলিকপ্টারটি আপনারা দেখলেন সেই হেলিকপ্টারে কিন্তু নামছেন বাংলাদেশের নতুন স্বপ্নদ্রষ্টা, যিনি হবেন বাংলাদেশের এক নতুন যুগের সূচনার নতুন নায়ক, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখন আসবেন। প্রধান উপদেষ্টা এসে এখানে ল্যান্ড করে এখানে তিনি নেমেই কিন্তু প্রথমে জাতির সূর্য সন্তানদের উদ্দেশ্য তিনি প্রথমে শ্রদ্ধা নিবেদন করবেন, এবং তার সাথে অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে শ্রদ্ধা নিবেদন করবেন অন্য সকল উপদেষ্টারা। আপনি দেখতে পাচ্ছেন যে আসিফ নজরুল, প্রফেসর আসিফ নজরুল সহ তারা এখানে উপস্থিত আছেন। আপনি যদি আমাদের সাথে লাইনে থাকেন তাহলে আমরা একটু চেষ্টা করব তাদেরকে ধরার জন্য, আপনারা আমাদেরকে সাথে থাকেন। আমরা যারা উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করছেন তাদের কাছে আমরা একটু যাওয়ার চেষ্টা পরবর্তী কর্ম পরিকল্পনা সম্পর্কে জেনে নিব। আপনারা একটু আমাদের সাথে থাকবেন আশা করছি। যে আমি আপনাদেরকে সবার প্রথমে যার সাথে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব তিনি হচ্ছেন আসিফ নজরুল। আমরা কথা বলবো। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন, পরবর্তী আপনারা আপনাদের কর্মপদ্ধতি কখন শুরু করবেন? আচ্ছা, না এটা হচ্ছে জাস্ট আমরা তো শ্রদ্ধা জানাতে এসেছি, এটা রাষ্ট্রীয় আচার একটা, এবং ডেফিনেটলি আমাদের 1971 সনে যারা শহীদ হয়েছেন ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু করাটা হচ্ছে শ্রেষ্ঠ বিগিনিং, এটাই আমি মনে করি। আপা, আপনি বলেন আপনারা শ্রদ্ধা নিবেদনের পরে আপনারা কি আজ কর্মদিবস থেকে তো কাজ অবশ্যই শুরু করব। কর্মদিবসের আগে শুরু করতে হবে কিনা সেটা বলতে পারছি না। আপনারা এরপর তো শহীদ মিনারে যাওয়ার কথা রয়েছে। আমরা পুরোটা প্রোগ্রাম পাইনি আসলে। এরপর কি শহীদ মিনার? আচ্ছা, 11টা শহীদ মিনার রয়েছে। আপা, আমরা যেমনটি শুনলাম যে ওনারা আসলে কর্মদিবসের অপেক্ষা করবেন না, ওনারা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন এবং ওনারা এরপর কাজ শুরু করবেন। আমরা এখন কথা বলবো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন স্যারের সাথে। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আপনি পরবর্তী কাজের জন্য আপনি কালকেও বলেছিলেন যে আসলে একটি পরিকল্পিত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যা যা করণীয় সেটি আপনারা পদক্ষেপ নেবেন, সে বিষয়ে আরেকটু যদি বিস্তারিত বলতেন। নিশ্চয়ই আমরা একদিন দেখে আছি যে উন্নয়নের নামে আপনার সুপারফিশিয়াল উন্নয়ন হয়েছে, মানুষ উপকার পেতে। এখন উন্নয়নের মূল বিষয়টা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সুষম সমন্ত বিনিময়, সত্যিকারের টেকসই উন্নয়নের, সেটা আমরা চেষ্টা করব। পারলে আমরা মেজর সেক্টরগুলো, ব্যাংকিং সেক্টরগুলো আছে, পুঁজিবাজার, এগুলোকে আমরা চেষ্টা করব সংস্কার করতে যত দ্রুত।
জি ধন্যবাদ স্যার। আমরা দেখলাম যে বললো যে আসলে উন্নয়নের নামে যা হয়েছে সেই দিক থেকে তারা মেজর অর্থাৎ প্রধান যে পরিকল্পনাগুলো রয়েছে তারা সেইভাবে আসলে যেটাকে বলা হয় যে হচ্ছে নির্ভরযোগ্য উন্নয়ন, টেকসই উন্নয়ন, সেই দিকেই তারা কাজ করবেন বলে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমার কাছে এখান থেকে এই ছিল সর্বশেষ। আমরা দেখতে পেয়েছি যে একটি হেলিকপ্টার ল্যান্ড করেছে। এই হেলিকপ্টারে আছেন বাংলাদেশের পরবর্তী যে নতুন স্বপ্নদ্রষ্টা এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই হেলিকপ্টারে নামার পরেই কিন্তু তারা সবাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করবেন। এই জেসিকা, এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ তথ্য। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীম আক্তার। পাকিস্তানের এ দলের বিপক্ষে 4 দিনের ম্যাচ ও ওয়ানডে খেলতে ইসলামাবাদ যাচ্ছে টাইগার এ দল। কিছুক্ষণ আগে ঢাকার বিমানবন্দরে প্রবেশ করে তারা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আঞ্জুম। রিফাত, এ নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনি যেমনটা বলছিলেন যে পাকিস্তানের উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশ এ দল ঢাকা ছেড়েছে কিছুক্ষণ আগে। যে এ দলে যে স্কোয়াডের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকা এয়ারপোর্টে পৌঁছেছেন এবং তারা ইতিমধ্যে রিপোর্টিং টাইম তাদের ছিল 8:15টার সময়। তারা যথা টাইমে ঢুকেছে এবং এই দেশের এই উদ্ভূত পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু একটা সিরিজ চলছে। এটা কিন্তু হয়তোবা দেশের এই পরিস্থিতি ভালো করার জন্য একটা সিরিজটা একটা বড় ভূমিকা রাখবে যদি ভালো ফলাফল করতে পারে। তো এই সিরিজটা বাংলাদেশের জন্য আরেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ এই দল এই পাকিস্তান সফরে যাচ্ছে। পাকিস্তান সফরের পরে কিন্তু বাংলাদেশ জাতীয় দল কিন্তু আবার পাকিস্তান সফরে যাবে কিছুদিনের মধ্যে, আগামী 17 আগস্ট। সেই সিরিজটাকে সামনে রেখে এই সিরিজটা কিন্তু বাংলাদেশ জাতীয় দলের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা ক্রিকেটার আছেন তারা কিন্তু প্রস্তুতি কিন্তু ভালোভাবে নিতে পেরেছেন। গেল 2 মাস ধরে কিন্তু ক্রিকেটার মাঠে ছিলেন, প্র্যাকটিস করেছেন, অনুশীলন করেছেন। তো সেই দিক দিয়ে বলা যায় যে বাংলাদেশ এ দলের সাপোর্টটা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে। বাংলাদেশ এ দল পাকিস্তানের সাথে কিন্তু দুটি 4 দিনের ম্যাচ এবং 3টা ওয়ানডে ম্যাচ খেলবে। তো সবকিছু মিলিয়ে দেখা যাক যে বাংলাদেশ এ দল কেমন করতে পারে এই সিরিজে, এবং পরবর্তীতে বাংলাদেশ দল যখন জাতীয় দল যখন পাকিস্তান সফরে যাবে তখন এই সিরিজের অভিজ্ঞতাগুলো কিন্তু কাজে লাগবে। তো সব মিলিয়ে 10:55-তে ফ্লাইট রয়েছে বাংলাদেশ কাতার এয়ারওয়েজের। তারা পাকিস্তানে যাবে, যেহেতু পাকিস্তানের সাথে সরাসরি কোনো ফ্লাইট নেই। সো ঘুরে হয়তো আগামীকালকে পাকিস্তান পৌঁছাবে এবং আগামী 13 তারিখ থেকে বাংলাদেশ এ দলের সফরটা শুরু হবে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ এয়ারপোর্ট থেকে। জেসিকা। ম্যাচ ও ওয়ানডে খেলতে ইসলামাবাদে যাচ্ছে টাইগার এ দল, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিফাত আঞ্জুম। দেশে উদ্ভূত পরিস্থিতি দ্রুতই ডক্টর ইউনূসের মতো যোগ্য নেতৃত্ব নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের অধীনে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। ছাত্র গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সহ সাধারণ মানুষের খোঁজ খবর নিতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি মহাসচিব। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র ছোট ছোট কাজ করে, সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, এমনকি ফুড ডেলিভারি যে দেয় সে ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইনজুরি নিয়ে রয়েছে। এবং সমস্তগুলো এই আন্দোলন চলাকালীন সময়ে এই ইনজুরিগুলো ঘটেছে, হত্যাকাণ্ডগুলো ঘটেছে। আমরা এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এরা অনেকে সেরে উঠবে, এদের আরও চিকিৎসা লাগবে। আমরা সব রকম সহযোগিতার কথা এখানে বলেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সফল হবেন বলে আশা করেন মির্জা ফখরুল। এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। দেশের পরিস্থিতি উন্নয়নে নতুন সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে।
তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব। এটা কোনো আপনারা বলেছি 3 মাস, আপনারা জানেন, আমাদের প্রশ্ন হচ্ছে 3 মাস, যত শীঘ্র সম্ভব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের, আন্দোলনে উত্তাল হয় দেশ, থমকে যায় রাষ্ট্র ব্যবস্থা। আন্দোলন দমাতে দমন পীড়ন চালায় সরকার। মৃত্যুর মিছিলে সংখ্যা ভারী হয়, তবুও নাছোড়বান্দা সরকার। দেয়া হয় কারফিউ, চালানো হয় ব্লক রেড, তবুও থামেনি ছাত্র জনতার আন্দোলন। গণঅভ্যুত্থানে পরাজয় বরণ করে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয় স্বৈরাচারী শেখ হাসিনা। কোটা সংস্কার থেকে সরকার পতনের ডাক আর অবশেষে স্বৈরাচারী সরকারের পতন নিয়ে এই দীর্ঘ যাত্রার বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। রাষ্ট্রের সংস্কার দরকার, তাই রাজপথে শিক্ষার্থীরা, যার শুরু কোটা সংস্কারের দাবি। এ নিয়ে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি দিয়ে সরকারের কাছে দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের রায় নয়, দরকার নির্বাহী আদেশ। এর পক্ষে একাট্ট দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার সড়ক অবরোধ, দাবি মানার। জনদুর্ভোগ থাকলেও দাবির পক্ষে সাধারণ মানুষ। তবে টনক নড়েনি সরকারের নানা মহল থেকে আসতে থাকে নানা বিরূপ মন্তব্য। যৌক্তিক দাবি আমলে নেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনিও দায় চাপাচ্ছিলেন বিরোধী দলের উপর। কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে, সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি, তথাকথিত বাংলা ব্লকে নামে কর্মসূচি দিয়ে, তবে তাতে পিছপা হয়নি শিক্ষার্থীরা। আন্দোলনে দানা বাঁধতে শুরু করেছে পুরো দেশে। আন্দোলন দমনে ব্যবহার করা হয় ছাত্রলীগকে। তাদের হামলায় আহত হয় অনেক ছাত্রছাত্রী। দাবি আদায় আসে বাংলা ব্লকেট। এতে থমকে যায় বাংলাদেশ, আরও উত্তাল হয়ে ওঠে রাজপথ। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবি না মেনে উল্টো দেওয়া হয় রাজাকার অপবাদ। মধ্যরাতে হলে হলে স্লোগান ওঠে, কি রাজাকার কে রাজাকার। প্রতিবাদের আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণও শিক্ষার্থীদের এক প্রকার হুমকি দেন স্বৈরশাসক শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে সরকার। সংঘর্ষবাদে পুলিশ আর আন্দোলনকারীদের সাথে। রংপুরে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ। তীব্র সমালোচনায় মেতে ওঠে পুরো দেশ। ছাত্রদের সঙ্গে যুক্ত হয় সাধারণ জনতা। বাড়তে থাকে আহত আর নিহতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে অনির্দিষ্টকালে কারফিউ জারি করে সরকার। বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। হল থেকে জোর করে বের করে দেওয়া হয় শিক্ষার্থীদের। এরপরও দমেনি শিক্ষার্থীরা। রক্তাক্ত আন্দোলনের মুখে অনেকটা কৌশলী হয় সরকার। বিচার বিভাগের মাধ্যমে কোটা সংস্কারের পক্ষে, তারপরও রাজপথে অনড় ছাত্র জনতা। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। ধীরে ধীরে শিথিল করা হয় কারফিউ। আড়ালে শুরু হয় ক্র্যাকডাউন। সব এলাকায় শুরু হয় ব্লক রেড। চলে গণগ্রেপ্তার। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। জোর করে তুলে নেওয়া হয় কোটা আন্দোলনের সমন্বয়কদের। দাবি আদায়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় শোক। বিপরীতে কর্মসূচি দেয় শিক্ষার্থীরাও। বাড়ানো হয় নির্বিচারে দমন পীড়ন। বাড়তে থাকে মৃতের সংখ্যা। চেষ্টা হয় গণমাধ্যমের কণ্ঠরোধের। সব মিলিয়ে ঘোষণা আসে সরকার পতনের এক দফার। জোটবাদে সর্বস্তরের জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় আবারও দেওয়া হয় অনির্দিষ্টকালে কারফিউ। এবার ভাঙা হবে কারফিউ। বিভিন্ন প্রবেশ পথে বাধা দেওয়া হয় ঢাকায় প্রবেশে। তবুও ব্যারিকেড ভেঙে দলে দলে ঢাকায় ঢোকে জনতা। আর এতেই আসে মাহেন্দ্রক্ষণ। ঘোষণা আসে 5 আগস্ট দুপুরে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সেনাবাহিনী প্রধান। ক্ষণে ক্ষণে রং বদলানো পরিস্থিতিতে তিনি ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এতে উল্লাসে ফেটে পড়ে সারা দেশ। উচ্ছ্বাসে ভাসে ছাত্র জনতা। দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে আসে কাঙ্ক্ষিত বিজয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।